পৃথিবীতে সময়ের চেয়ে মূল্যবান কিছু নেই, সবচেয়ে মহামূল্যবান জিনিসটা আপনি এখানে ব্যয় করছেন আজকে, সেটা ব্যয় করে এখানে এসছেন। তো আপনি সময়টা তো নানাভাবে কাটানোর সুযোগ আপনার হাতে ছিল। অনেক গরমের পরে কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে, আজকে সকালে ঘুমানোটা অনেক স্বস্তিদায়ক ছিল, চাইলে একটা দীর্ঘ সময় ঘুমাতে পারতেন। আর কর্মজীবী যারা আছে শুক্রবারে বড় ঘুম দিয়ে একবারে সকাল আর দুপুরের খাবার এক জায়গায় করে ব্রাঞ্চ করেন না কেউ কেউ শুক্রবার, ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করে। আচ্ছা, তার মানে এই কাজটা আপনারা করতেই পারতেন, বা শুক্রবারে অনেকেই করে। তো এত কিছু উপেক্ষা করে এই পর্যন্ত এসেছেন, তার মানে জিনিসটা ফ্রি ভাবার কোনো সুযোগ নেই। আসার সময় গাড়িতেও খরচ দিয়েছে, তার মানে সেটা আর্থিক খরচ হয়েছে, সময় খরচ হয়েছে, এবং জীবনের আরামও খুব ব্যয় হয়েছে। এবং আমি নিশ্চিত বলতে পারি এখানে 20 থেকে 30% মানুষ নাস্তা করে আসেন এই ক্লাসটা করার কারণে, এটা নিশ্চিত। মানে 9টায় বা 10টায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি দৌড় দিয়েছেন যে ক্লাসটা করবো। এত কিছু উপেক্ষা করে এখানে এসেছেন, কিন্তু ভেবেছেন জিনিসটা একেবারেই ফ্রি, এবং ফ্রি পাইলেই যে খেতে হবে সেই জায়গায় আমরা নিয়ন্ত্রণ হব, এটা আমি বোঝাতে চেয়েছি। আচ্ছা, যারা এসেছেন, যারা এই মুহূর্তে বলতে পারছেন না আপনি কেন এসেছেন, কি জন্য এসেছেন, সেটার মূলত উত্তর হচ্ছে আপনারা কেউ সুস্থ মানুষ না, পুরা দুস্তুর পাগল উন্মাদ মানুষ। আমার এখানে কোনো সুস্থ মানুষ আসে না, সুস্থ মানুষ নিয়ে আমি কোনো কারবারই করি, কোনো কারবার করি না। এখানে যারা এসেছেন সুস্থ হইলে অবশ্যই আপনি এখন ঘুমাতেন, ঘিয়ে ভাজা পরাটা দিয়ে এখন আইস করে এই 10টা বা 10:30টায় নাস্তা করতেন, হ্যাঁ, ঘরে বসে। এই যে আসছেন এত কিছু উপেক্ষা করে, তার মানে আপনার মধ্যে চূড়ান্ত অসুস্থতা এবং চূড়ান্ত পাগলামির বসবাস, সুস্থতার কোনো বসবাস নেই। তো আমি পাগল খুব পছন্দ করি, প্রত্যেকে চাইবে তার দলের লোক ভারী হোক, ঠিক আছে। তো আমি পাগল খুব পছন্দ করি, পাগলামিটাও পছন্দ করি। তো আপনাদের এই পাগলামি এবং পাগলকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, কেননা এতে মনে হচ্ছে যে আমার দলে একেবারে শূন্য না, প্রচুর পাগল আছে দেশে, এটা নিশ্চিত হওয়া যাচ্ছে। তো পাগলামিটাকে এই জন্য স্যালুট জানাই, সভ্যতা নির্মাণ কখনোই কোনো সুস্থ মানুষ করে না। সভ্যতার বিকাশ, বিস্তার, নির্মাণ, পরিবর্তন কখনোই কোনো সুস্থ মানুষের হাত দিয়ে হয়নি। মানে আমরা আপাদমস্তক যাকে সুস্থ বলি, সেই সুস্থতার কথা বলছি। সেটি হচ্ছে আপাদমস্তক সুস্থ বলতে আমাদের দেশে সুস্থতা বলতে কি বুঝি? এসএসসি পাস, এইচএসসি পাস, ইন্টার পাস, অনার্স পাস, তারপরে বিসিএস মিস হলে ব্যাংকার। এর বাইরে আর কিছু সুস্থতা আছে বাংলাদেশে এই মুহূর্তে বলেন? ব্যাংকার হলাম বা বিসিএস ক্যাডার হলাম, তারপরে সফল অর্থনৈতিক জীবন যাপন করলাম, বিয়ে শাদী, 2টা বাচ্চা কাচ্চা বড় হলো, অবসর, মরে গেলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বাইরে কি আমরা সুস্থতা বুঝি কিনা? আপাত দৃষ্টিতে সুস্থতা। কিন্তু এই সমাজ বা সভ্যতা সক্রেটিসকে কোনোদিন কি সুস্থ বলেছিল? প্লেটো, আইনস্টাইন, লালন ফকির, এদেরকে কেউ সুস্থ বলেছে? মনে করে দেখেন, কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর। জমিদারির ছেলে জমিদারি করবে, রবীন্দ্রনাথকে যেখানেই জমিদারির দায়ভার দেওয়া হয়েছে সেখানে লস প্রজেক্ট, সেখানেই তিনি জমিদারের ভান্ডার থেকে নিয়ে এসে আরো ব্যয় করেছেন। উনি কোনো খাজনা নিয়ে জমিদারের তহবিলে দেননি। সেটার কারণ হচ্ছে এসেই উনি ফ্রি স্কুল প্রতিষ্ঠা করতেন, গরিবদেরকে নিয়মিত খাওয়াতেন, শিল্পী সাহিত্যদের নিয়ে সাহিত্য সভা করতেন, তারপরে খামখেয়ালি সভা নামে ওরা যে রাজ্যে যত খামখেয়ালি মানুষ আছে, খামখেয়ালি বলতেন উনি শিল্প সংস্কৃতির সাথে যারা, তাদেরকে, এদেরকে নিয়ে খামখেয়ালি সভা করতেন রবীন্দ্রনাথ। সভার নামই ছিল খামখেয়ালি সভা। মানে যত খামখেয়ালি মানুষ আছে, তার মানে তিনি জমিদারিত্ব পাওয়ার পরে সেটাকে বিলিয়ে দিচ্ছেন। হাসন রাজা জমিদারিত্ব পাওয়ার পরে সেটি বিলিয়ে দিয়ে একতারা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে। এদের কাউকেই ওই সময়ে কোনো মানুষই কিন্তু সুস্থ বলেনি, পাগল, উন্মাদ। তার মানে এই অর্থেই অসুস্থতা বলছি। সুস্থতা বলতে আপনি অর্থনৈতিক কর্মকাণ্ডে সফলতা হচ্ছে আমাদের এই সময়, একেবারে এই সময় সুস্থতা। আর উজ্জ্বল উদাহরণ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি বা আপনার আশেপাশের কেউ একজন কোন একটি বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে পড়বার সময় কর্মচারীদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে জেলে চলে গেল, ধরেন, তাহলে আপনারা তাকে সুস্থ বলবেন? কোনোভাবে সুস্থ বলবেন না, পাগল, জ্ঞানহীন, মূর্খ। যদি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বড় ভাই, আপনার ছোট বোন আগামীকালে শোনেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিভাগে প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে পরে ওর বিভাগের একজন কর্মচারীর অধিকার নিয়ে কথা বলতে গিয়ে মামলা, জেলে, তাকে সুস্থ বলবেন আপনারা?
বঙ্গবন্ধু আইন বিভাগে ভর্তি হয়ে প্রথম বর্ষে ভর্তি হয়ে প্রতিবাদ করে জেলখানায় ছাত্রত্ব বাতিল। সেই ছাত্রত্ব এই যে 4 না 5 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ওনাকে ফিরিয়ে দিয়েছে। তার মানে কি, এটা হচ্ছে বৃহৎ আকারের পাগলামি। আমি মনে করি উনি চেয়েছিলেন সামগ্রিক মুক্তি। নির্মলেন্দু গুণ কিন্তু অনার্স পাস করে না, এটা জানেন কিনা? কবি নির্মলেন্দু গুণ বাংলা সাহিত্যের এই সময়ে জীবিতদের শ্রেষ্ঠ কবি, উনি অনার্স পাস করেন। কি যায় আসে? কিছু যায় আসে আমি মনে করি। তো উনি কবিতা লিখেই বহিষ্কার হয়েছিলেন। ওটা বহিষ্কার প্রত্যাহারের অনুরোধও করে নাই, কিছুই করে না, আর পড়েই নাই, যাই নাই, কিছু যায়। সেটা আবার গর্ব করে উনি জীবনীতে লেখে আর বলে। আর এই হচ্ছে সামগ্রিক পাগলামির সূত্র হচ্ছে আপনি সভ্যতা বিনির্মাণ বা কাজ করবার জন্য, বিবর্তনের জন্য পাগলামিটা প্রয়োজন। এই জন্য বলা হচ্ছে পাগল ছাড়া দুনিয়া চলে না, একেবারেই দুনিয়া চলে না। তো আপনারা এখানে যারা এসেছেন তাদের সেই পাগলামির স্তরটা এক একজনের এক এক ধরনের। তার মানে এই না আমি বলছি যে পুরো অর্থনৈতিক জীবন বাদ দিয়ে আসেন আমরা পাগল হই, সেটি আমি বলতে চাইছি না। টিকে থেকেই পাগলামিটার পরিচর্যা করা এই মুহূর্তে শ্রেয় সময়, শ্রেষ্ঠ সময় আমি মনে করি। তো আপনারা যারা পাগলামির অত্যাচারে এই পর্যন্ত এসেছেন, এরকম একটি পাগলামি ছোটবেলা থেকে হয়তো আপনার মধ্যে লুকিয়েছিল যে আমি একজন সংবাদ উপস্থাপক হব, আমি একজন আবৃত্তি শিল্পী হব, আমি একজন গীতার্কিক হব, আমি ভালো কথা বলবো। এরকম একটা পাগলামি আপনার মধ্যে লুকায়িত ছিল ছোটবেলা থেকেই। সেটা ব্যাটে বলে মেলেনি, কোনোভাবে করার সুযোগ হয়নি, বাবা চায়নি, মা চায়নি, আপনি পড়াশোনার চাপে সময় বের করতে পারেননি, নানান কারণে হয়ে ওঠেনি। আবার এই সময় যেটা আধুনিক কারণ, যেটা আমাদের সময় বাবা মারা কোনোভাবে চাইতো না ছেলেটা বা মেয়েটা গান শিখুক, আবৃত্তি শিখুক, নাচ শিখুক। এই সময় একটা ভালো দিক যে 99% মা বাবা এখন চায় যে তার ছেলেটা বা মেয়েটা মূল লেখাপড়ার পাশাপাশি আরেকটু কিছু করুক, যেটা তার সামাজিক ভাবে যার সাহস বাড়াতে, মানুষের সামনে উপস্থাপিত হতে সহযোগিতা করবে। এই পাগলটা, এই পাগলামিটা আসলে আপনাদের স্বপ্ন। এই আগুন, এই পাগলামি আপনাদেরকে আমি মনে করি ভেতরের সুপ্ত প্রতিভা বিকাশে বা সফল হবার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করে থাকে। তো পাগলামিটা বয়ে নিয়ে যারা এসছেন তাদেরকে বলা, যদি কোনো কিছু পেতে হয়, এখানে প্রত্যেকেই এসছেন একেবারেই নির্ভেজাল একটি ভালো উদ্দেশ্যে। দেখেন, কেউ সংবাদ উপস্থাপক, কেউ অনুষ্ঠান উপস্থাপক, কেউ রেডিও জকি, কেউ আবৃত্তি শিল্পী, কেউ ভালো বিতর্কী, কেউ শুধু শুদ্ধ করে কথা বলতে চায়, কেউ কথা বলায় জড়তা দূর করতে চায়। প্রত্যেকের উদ্দেশ্য তো ইতিবাচক, সুন্দর উদ্দেশ্য, যেখানে আপনার একটি পরিবর্তন, পরিমার্জন চাইছে। তো সেই পথে যারা পাগলামিটাকে বহন করে নিয়ে এসছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। কোনো কিছু যদি পেতে হয় যে আমার এটা লাগবে, এটা আমার প্রয়োজন, এটা আমার দরকার, এটা আমার হতে হবে, তাহলে সেটাকে হালকা করে চাইলে কখনোই হয় না, হওয়ার সুযোগ নেই। ওটা চাইতে হবে একেবারে, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। যদি চাওয়াটা এরকম হয় যে তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তাহলে না পাওয়ার কোনোই কারণ নেই। একেবারে অবশ্যই অবশ্যই পাওয়া যায়। মানুষ তার স্বপ্নের সমান বড়। কখন স্বপ্নের সমান বড়? যখন সে স্বপ্নটাকে ধারাবাহিক পরিচর্যার মধ্যে রাখে। যদি আজকে স্বপ্ন দেখলেন, ঘুমিয়ে পড়লেন, পরের দিন ঘুম থেকে উঠে আর ওই স্বপ্নটা মনে নেই, এটি হচ্ছে দুঃস্বপ্ন, স্বপ্ন না। স্বপ্ন সেটাই আপনাকে কোনোভাবেই ঘুমোতে দেবে না। স্বপ্ন সেই স্বপ্নে আপনাদের এই ঘুম থেকে বিতাড়িত করে এখানে নিয়ে এসছে, এটাই অনিবার্য। তো ধরে নেন আপনি অফিসে কলিগদের সাথে, এক পাশের কলিগের সাথে আপনার পাশে যিনি বসে তার সাথে মনোমালিন্য, কোনোভাবে কোনো কারণে। তো মনে মনে ভেবেছেন ওরে যদি একটু চিপাই পাইতাম, আস্তে করে সাইজ করতাম, ভাবছেন, কিন্তু করতে পারেন না। এটা পারেন না, আপনি জানেন আপনার চেয়ে সেও ক্ষমতাধর কম না, অফিসিয়ালি, ফিজিক্যালি সব দিক দিয়ে, কিন্তু পারেন না, ধরে নেন। তো কিন্তু ভেতরে মগজের মধ্যে চলমান আছে, ওরে যদি একটু সাইজ করতে পারতাম তাহলে শান্তি পেতাম, খুব শান্তি হতো। তো এইটা ভাবতে ভাবতে আপনি ঘুমালেন, বেশ, এটা ভাবতে ভাবতে আপনি যখন ঘুমোচ্ছেন, ঘুমানোর পরে দেখলেন যে ওই লোকটা আপনাকে আচ্ছা মতো দাবড়ানি দিচ্ছে, দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, হ্যাঁ, দৌড়াতে 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 এক জায়গায় গিয়ে থামলেন যে আর দৌড়াবো না, ওর সাথে এবার হোক একটা কিছু। থামলেন, থামার পর ওরা আচ্ছা করে ঘুষাইতে শুরু করলেন। এবার আপনি আচ্ছা মতো ঘুষাইতেছেন, ঘুষাইতে ঘুষাইতে এক পর্যায়ে দেখলেন যে ওর কোমরে একটা ছুরি আছে, বের করে ওটা আপনার পেটে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার পরে ঘুম থেকে আপনি লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি পেটে হাত দিচ্ছেন যে ছুরি কই গেল, ছুরি নাই। হ্যাঁ, এই যে পুরো বিষয়টা,
তারপর উঠে পানি খাচ্ছেন, এটাকে আমরা স্বপ্ন বলি। এটা হচ্ছে দুঃস্বপ্ন। এটা কি স্বপ্ন? সারাদিন যা যা ভেবেছেন সেটা আপনি সিনেমার মতো স্বপ্নের মধ্যে দেখেছেন দুঃস্বপ্ন আকারে। স্বপ্ন হচ্ছে ওইটা যেটা আপনি কোনোভাবেই ভুলবেন না, জাগ্রত সচেতন অবস্থায় দেখবেন, সেটি হচ্ছে স্বপ্ন। স্বপ্ন বাস্তবায়নে চাই দৃঢ় প্রতিজ্ঞা, এবং ওটা আমার চাই, ওটা আমার লাগবে, ওটা আমার হতেই হবে, এটি হচ্ছে অনিবার্য। তো আপনারা যে স্বপ্নটা এখানে বহন করে নিয়ে এসছেন সেটির প্রতি আপনাদের দৃঢ়তা, এমনই হলে সেটি না হওয়ার কোনো কারণ নেই। আর একটা ছোট্ট গল্প, সেটি হচ্ছে আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগে। তো এই বিভাগে আমি যখন প্রথম বর্ষে পড়ি তখন আমরা গিয়ে দেখলাম আমাদের বিভাগের সবচেয়ে সুন্দরী মেয়েটার প্রেমে পড়েছে সবচেয়ে কুশ্রী ছেলেটা। সবচেয়ে কুশ্রী ছেলেটা কেমন? মেয়েটা রোকেয়া হলে থাকে, ছেলেটা সূর্য সেন হলে। তো প্রথম বর্ষে গিয়ে দেখলাম যে সূর্য সেন হল থেকে রোকেয়া হলের দূরত্ব হচ্ছে 7-8 মিনিট পায়ে হাঁটার রাস্তা, আর রোকেয়া হল থেকে আমাদের বিভাগ 1 মিনিটের রাস্তা, পায়ে হেঁটে 1 মিনিটের রাস্তা। তাহলে সূর্য সেন হল থেকে নিয়মিত ছেলেটা মেয়েটার কাছে গিয়ে হলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, নিয়মিত দাঁড়িয়ে থাকে, এবং ওকে ভিভিআইপি প্রোটোকলে 1 মিনিট নিয়ে আসে বিভাগে, নিয়মিত আনে। তখন আমরা সবাই মিলে কটাক্ষ করতে শুরু করলাম বান্ধবীকে, তোমার কি ব্ল্যাক ডায়মন্ড পছন্দ? এই কালো ছেলের সাথে এত ইটিস পিটিসের কারণ? আমরা সবাই মিলে তাকে যে যার মতো কটাক্ষ করছি। তো কটাক্ষ করলে সে বলে, ও আমার ক্লাসমেট, আমার হলের সামনে দাঁড়িয়ে থাকে, ওরকে আমি পিটাবো, ওকে মারবো, কি করবো? ওর বক্তব্য হচ্ছে এইটা। এটা চলমান, এটি চলছে, কিন্তু দুইজনের একজনও প্রথম প্রথম স্বীকার করে না যে প্রেম করে, এগুলোর কোনো আওয়াজই নাই, কিন্তু ছেলেটা এই সার্ভিসটা নিয়মিত দিয়ে যাচ্ছে, আমরা দেখছি প্রতিদিন, প্রত্যাহিক, চলমান। এবং চলতে চলতে দ্বিতীয় বর্ষে গিয়ে ওরা প্রকাশ্যে দুইজনই বলা শুরু করলো যে তারা প্রেম করে। এবং এটা শুধু যাওয়া আসার মধ্যে নাই, সন্ধ্যাবেলা গেলেও টিএসসি তে ওরা আছে, হাকিম চত্বরে বসে চা খায়, বিকেলে গেলেও হাকিম চত্বরে বসে চা খায়, যখন যে কাজে বিভাগের দিকে যাওয়া যায় গিয়ে দেখা যায় এই দুইজন একসাথে আছে। তো চলছে, চলার পরে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে যখন ওরা পড়ে, তখন দুই পরিবারকে ওরা বলেছে যে ওরা দুজন দুজনকে ভালোবাসে এবং এখন এই মুহূর্তে ওদেরকে বিয়ে দিতে হবে, এটা তাদের প্রস্তাব। দুই পরিবারে বলার পরে দুই পরিবারে দুইটাকে আস্থা মতো সাইজ করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি পড়াশোনা করার জন্য, এইসব করার জন্য তো না। তো আস্থা মতো সাইজ করার পরে ওরা খুব বিপর্যস্ত, বিধ্বস্ত, বসে আছে লাইব্রেরির সামনে। আমরা 4-5 জন বিভাগের সামনে আড্ডা দিচ্ছি, তো দেখলাম যে ওরা দুইজনই মরি মরি ভাব আর কি, চেহারা শুরু। তো আসলো আমাদের সাথে যোগদান করলো, করার পরে ছেলেটা প্রথম শুরু করলো ঘটনা এই এই ঘটছে, বাড়িতে বলছে, বলার পরে, এবং খুব উল্টাপাল্টা কথাবার্তা। মেয়েটা বাসের নিচে মাথা দেবে, ছেলেটা সূর্য সেন হলে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবে, বাপ মার সাথে কোনো কথাই নাই, কোনো পরিচয়ই নাই, আর 1 টাকাও নেবে না। হ্যাঁ, ছেলেটা বলে আর 1 টাকাও নেবো না আপনার কাছ থেকে, শেষ, সব শেষ। প্রচুর এলোমেলো কথাবার্তা। তখন দেখলাম যে অবস্থা বেগতিক। তো আমরাও তো সবাই দ্বিতীয় বর্ষে পড়ি, সেটা তো ফাজলামি করে উড়াই দিচ্ছি, সবারই তো ফাজলামি করারই বয়স তখন। তো আমি দেখলাম যে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তো আমরা 4-5 জন গেলাম। আমাদের একজন বন্ধু বৎসল শিক্ষক আছে, আমাদের 2-3 বার সিনিয়র, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। গিয়ে বললাম, ইমরান ভাই সমস্যা তো ক্যাশ লেগে গেছে, এই ওদের দুজনের এই সমস্যা। তো উনি সব বলার পরে বললো যে এইটা নিয়ে তোমরা বিভাগের শিক্ষকদের না জড়িয়ে তোমরা ওদের দুজনকে বিয়ের ব্যবস্থা করো, বিয়ে দিয়ে দাও, তারপরে ওরা বাবা মা আস্তে আস্তে মেনে নেবে। তো তখন স্যারের রুম থেকে বের হয়ে ওদের দুজনকে, ছেলেটাকে জিজ্ঞেস করলাম টাকা পয়সা কত কি আছে পকেটে। তা ও 4 পকেট হাতড়ায় আমাকে দেখালো, মোট 19 টাকা আছে ওর পকেটে। তখন তো আর এক সমস্যা, তখন আমরা যারা ছিলাম 250 টাকা করে চাঁদা ধরলাম, 17 জন, আর মেসেঞ্জার গ্রুপে নোটিশ দিয়ে দিলাম, আমাদের 30 জনের যে মেসেঞ্জার গ্রুপ, যে একই সাথে 2টি উইকেটের পতন ঘটছে আজকে, তোমরা সকলে 250 টাকা চাঁদা মানিব্যাগে নিয়ে চলে আসো, স্টার খাবারে। ওই দিন বেশ আমরা মোট 22 জন একসাথে হলাম বিভাগের হয়ে, স্টার কাবাবে আমরা চাঁদা দিয়ে ওদের বিয়ে শাদী দিলাম। ওরা এখন ভালো আছে, ওদের ঘরে একটা কন্যা সন্তান, ফুটফুটে একটা কন্যা সন্তান। এখন মাঝে মাঝে আমার অফিসে আসে, এই মনে হয় 1-1.5 মাস আগে একবার আসছিল। তো আসলে এখনো বান্ধবীকে ওইভাবে জিজ্ঞেস করছি ব্ল্যাক ডায়মন্ডের সাথে কেমন চলছে, কালো মানিকের সাথে কেমন চলছে। তো মেয়েটা আবার মাকে বলে, আম্মু কালো মানিক কি জিনিস, মেয়েটা জিজ্ঞেস করছে। বেশ, এখন এই গল্পটা বলার হেতু,
কি এটার কারণটা কি? কারণটা হচ্ছে আগামীকাল থেকে সকলে মহিলা হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকবে, বিষয়টা একেবারে তা। বিষয়টা হচ্ছে ছেলেটা মেয়েটাকে ওরকম করেই চাই, তো প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। চাইলে সেটি না পাওয়ার কোনো কারণ নেই। এখন এই প্রেমটি যদি আপনি যে কাজটির সাথে নিয়ে এখানে এসেছেন সেই কাজটির সাথে হয়, ধরে নেন আপনি একজন আবৃত্তি শিল্পী হতে চান, তো আবৃত্তি শিল্পের সাথে যদি আপনার এই প্রেমটা নিবিড় নিখাত হয়, ওটি না পাওয়ার কোনো কারণ আছে? বা ধরে নেন আপনি খুব কঠিন একটি বই পড়তেই চান না, বদখল, কিন্তু এই বইটার সাথে আপনার নিবিড় প্রেম জমে উঠলো, ওই প্রেমের কোনো পাতার ক্ষমতা আছে যে এক পাতা কোনো কিছু লুকিয়ে রাখবে? আপনি ওটা উদ্ঘাটন করবেনই যদি ওর সাথে আপনার প্রেম নিখাদ নির্ভেজাল হয়। হওয়া দরকার নিখাদ নির্ভেজাল সৎ প্রেম, তাহলে সেখানে অবশ্যই সেটি পাওয়া যায়, না পাওয়ার কোনোই কারণ নেই। ছেলে মেয়ে যখন প্রেম করে প্রথম 6 মাস প্রচুর মিথ্যে কথা বলে, প্রচুর অকারণ মিথ্যে কথা বলে বা লুকিয়ে চলে, মিথ্যে না, সেটা কৌশলী কথা, লুকিয়ে চলা। কিন্তু যখন যখন দুজনকে বিশ্বাস করে ফেলে 6 মাস পরে, তখন মেয়েটা ঠিকই বলে যে তোমাকে এতদিন আমি একটা মিথ্যা কথা বলেছি, খুব বড় মিথ্যা। বলে কি? এতদিন বলেছি আমার বাবা আমেরিকা থাকে, মা ঢাকায় থাকে। এটা মিথ্যে কথা ছিল, আমার বাবা মা দুইজনই ডিভোর্স, সেপারেট। কোন দিন বলে? যেদিন বিশ্বাস করে, যেদিন নির্ভর করে। অতএব আপনি যে কাজটি করতে চান সেই কাজটি যেদিন আপনার উপর নির্ভর করবে, সেদিন ওর সমস্ত গোপন রহস্য আপনাকে বুঝিয়ে দিতে বাধ্য, বুঝিয়ে দেবে এবং দেবেই, এটি অনিবার্য। অতএব আপনারা যে স্বপ্ন, যে পাগলামি, যে আগুনের অত্যাচারে এ পর্যন্ত এসেছেন, সেই পাগল, সেই স্বপ্ন আর সেই আগুনের সাথে সুসম্পর্ক প্রয়োজন, সৎ প্রেম প্রয়োজন, তাহলে সেটা অবশ্যই পাওয়া যায়, না পাওয়ার কোনো কারণ নেই। তো আপনাদের এই পাগলামি, এই স্বপ্ন, এই আগুন সফল হোক, এই আগুনের শিখা ছড়িয়ে পড়ুক, এটি আমার চাওয়া, আমার প্রত্যাশা। ছেলে মেয়ে যখন প্রেম করে প্রথম 6 মাস প্রচুর মিথ্যে কথা বলে, প্রচুর অকারণ মিথ্যে কথা বলে বা লুকিয়ে চলে, মিথ্যে না, সেটা কৌশলী কথা, লুকিয়ে চলা। কিন্তু যখন দুজনকে বিশ্বাস করে ফেলে 6 মাস পরে, তখন মেয়েটা ঠিকই বলে যে তোমাকে এতদিন আমি একটা মিথ্যা কথা বলেছি, খুব বড় মিথ্যা। বলে কি? এতদিন বলেছি আমার বাবা আমেরিকা থাকে, মা ঢাকায় থাকে। এটা মিথ্যে কথা ছিল, আমার বাবা মা দুইজনই ডিভোর্স, সেপারেট। কোন দিন বলে? যেদিন বিশ্বাস করে, যেদিন নির্ভর করে। অতএব আপনি যে কাজটি করতে চান সেই কাজটি যেদিন আপনার উপর নির্ভর করবে, সেদিন ওর সমস্ত গোপন রহস্য আপনাকে বুঝিয়ে দিতে বাধ্য, বুঝিয়ে দেবে এবং দেবেই, এটি অনিবার্য। অতএব আপনারা যে স্বপ্ন, যে পাগলামি, যে আগুনের অত্যাচারে এ পর্যন্ত এসেছেন, সেই পাগল, সেই স্বপ্ন আর সেই আগুনের সাথে সুসম্পর্ক প্রয়োজন, সৎ প্রেম প্রয়োজন, তাহলে সেটা অবশ্যই পাওয়া যায়, না পাওয়ার কোনো কারণ নেই। তো আপনাদের এই পাগলামি, এই স্বপ্ন, এই আগুন সফল হোক, এই আগুনের শিখা ছড়িয়ে পড়ুক, এটি আমার চাওয়া, আমার প্রত্যাশা। মানুষ তার স্বপ্নের সমান বড় মনীষীর কথা বলছিলাম, পাশাপাশি আপনার এখানে যারা আছেন আমার ধারণা 90% মুসলমান। পবিত্র কোরআনে কিন্তু একেবারে স্পষ্ট বলে দেয়া, আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে তার ভাগ্য পরিবর্তন না করে। অতএব আপনার ভাগ্য পরিবর্তন করার দায়িত্ব আল্লাহ তাআলা নেয়। আপনি বেলা শেষে বলবেন কপালে নাই, আল্লাহ দেয় নাই। আল্লাহ এই দায়ভার নিয়েছে? কখনোই নেয়নি। এবং আরো ইরশাদ হচ্ছে এখানে, মানুষ তাই পায়, আর মানুষ তাই পায় যা সে চায়। এটা আল্লাহ তাআলার ওয়াদা। অতএব আপনি যা চাবেন তাই পাবেন, এটা আল্লাহ তাআলাই বলেছে। অতএব এটি মনীষী, কোরআন, যে কোনো ধর্মগ্রন্থ ব্যাখ্যা করলে ঘটনা একই জায়গায় পৌঁছাবে। আপনি যেটা চান আপনার উপরে নির্ভর করে আপনার সফলতা। আপনি কি চাইছেন, আপনি কি হতে চাইছেন। আর মানুষ যখন তার নিজের ভালোবাসার সাথে বাস করে, তখন সে কিন্তু ক্লান্ত হয় না। ধরেন আমি ব্যক্তিগতভাবে আবৃত্তি করতে পছন্দ করি, আমি 4 ঘন্টা আবৃত্তি করলে ক্লান্ত হই না, কোনোদিনই হই না, কখনো হয় না, আমার কাছে মনে হয় না। কিন্তু ধরে নেন আপনি ব্যাংকার হতে চাননি, কিন্তু সৌভাগ্য দুর্ভাগ্যক্রমে ব্যাংকার হয়ে গেছেন। আপনার ব্যাংকের এই 8-9 ঘন্টা কি পরিমাণ কষ্ট যারা ব্যাংকার কেবল তারাই যায়। কারণ এই 9টা থেকে 6টা আর বাজে না। দুপুরে লাঞ্চ বিরতির পরে কম করে 30 বার ঘড়ি দেখে, ঘড়ি আগাই না, 6টাই বাজে না। কারণ কাজটির সাথে আর ভালোবাসা নেই, তখন সেটি শুধু কাঠামোগত কাজ হয়ে যায়। এরকম আপনি যেটার সাথে ভালোবাসা সম্পৃক্ত, সেখানে আপনি অনেক পরিশ্রম করেও ক্লান্ত হবেন না, ক্লান্ত হওয়ার কোনো সুযোগ নেই।
আমার এক কাজিন ছিল, ও তখন ক্লাস 9-এ পরে, স্কুলে যাবেই না, ও পড়াশোনা করবে না, এটা ফাইনাল। আমার 1 বছরের সিনিয়র। তো ওর স্কুলে যাওয়ার বিপরীতে যদি বলা হতো এই 10 কাঠা ধান কাটবা, ও কাটতে রাজি, তাই করতো। এবং সেই সময় কাকা আর কাকি ওকে এমন মারা মারছে স্কুলে যাওয়া নিয়ে, নিয়মিত, কোনো লাভ হয় না, কোনোভাবেই কিছু হয় না। তো সে তারপরে আর এসএসসি পাস করে নাই কোনোভাবেই। তো গত 1 বছর আগে আমি হঠাৎ জিজ্ঞেস করছিলাম, তোমার কি এখন কি পড়াশোনা করতে ইচ্ছে করে? ও এখনো একটা আতঙ্ক ওর মধ্যে বিরাজ করে, পড়াশোনা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, করছে কষ্টের কাজ নেই। আমি বললাম এখনো সুযোগ আছে, তুমি ওপেন ইউনিভার্সিটি একটা জায়গায় ভর্তি হও, পড়াশোনাটা করো, এসএসসি পরীক্ষা দাও। কিন্তু ওর একটা মগজে দাঁড়িয়ে গেছে যে পৃথিবীতে পড়াশোনার চেয়ে কঠিন কাজ কিচ্ছু নেই। এর চেয়ে ধান কাটা, ধান মারাই করা, যা আছে সব সহজ, শুধু পড়াশোনাটা কঠিন। যদি চিন্তায় একবার এটা ঢুকে যায়, ওকে উন্নতি কে করাবে? একবার মানুষ যদি বিশ্বাস করে এটা কঠিন, সেটা সহজ বানানো প্রচন্ড কৌশল নয়, ভয়ঙ্কর হয়ে যাবে। তাহলে আপনি যে কাজটি করতে আসছেন সে কাজটি সহজ, কিন্তু কঠিনের মুখোমুখি হওয়া জরুরি। যদি কঠিনকে মোকাবেলা না করতে পারে, তাহলে সে কোনো কিছু সহজ করে পেতে পারে না বা পাওয়া সম্ভব না। আপনি যদি ধারাবাহিকভাবে স্বপ্নটা পরিচর্যা করেন, তাহলে একসময় ফল দেবে। একইভাবে একটি বৃক্ষ যখন রোপণ করবেন, একটি বৃক্ষ রোপণ করলে কি 10 বছর পরে স্বয়ংক্রিয়ভাবে আপনি সেখান থেকে ফল, ফুল বা অর্থ পেতে পারেন? সে সুযোগ কি আছে বলেন? 10 বছর ধরে আপনার ওর গোড়ায় জল ঢালতে হবে, সার দিতে হবে, বর্ষা মৌসুমে জল ছড়িয়ে দিতে হবে, তারপরে একদিন ফল, ফুল বা অর্থ দেবে। তার আগে দেওয়ার সুযোগ নেই। একটি স্বপ্ন ওটাই, যখন আপনি স্বপ্নটার ধারাবাহিক পরিচর্যায় আনবেন, ওটি 10 বছর যখন ওটার গোড়ায় জল দিবেন এবং সামগ্রিক পরিচর্যা নিশ্চিত করবেন, তাহলে এক সময় সে আপনাকে ফল, ফুল বা অর্থ প্রদান করবে। এটি অনিবার্য। আপনাদের স্বপ্নগুলো পরিচর্যায় থাক, এটি সহজ হবে। আপনারা এতদিন যে দেখেছেন জীবন অনেক কঠিন, এসএসসি পাস করা কষ্ট, এইচএসসি পাস করা কষ্ট, অনার্স মাস্টার্স বা পড়াশোনা করা ভয়ঙ্কর কষ্টের মধ্যে আপনারা ছিলেন, তাই নয় কি? কেউ কেউ ভেবেছেন একটা কোর্স করি যেটা সহজ, সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, এই যাতে একটা কোর্সে যায় যেটা একেবারেই সহজ, পানির মতো, গেলেই 3 মাস কোর্স করলে আমি একটা তারকা হয়ে যাব, টেলিভিশনে দেখা যাবে বা বিভিন্ন মাধ্যমে আমাকে দেখা যাবে, আমি মহাতারকা হয়ে যাব। এরকম অনেক সব এরকম চিন্তা এখানে মোটামুটি 80 ভাগের আছে, আমি জানি সেটা। আপনার কাছে প্রশ্ন, বলেন পৃথিবীর সবচেয়ে সহজ কি কাজ? কি সহজ? ফেসবুক চালানো। আপনাকে মোটামুটি বলা হলো 6 ঘন্টা টানা ফেসবুকে চালাবে, বেশি না। হ্যাঁ, বাজার হাজির বিরিয়ানি পছন্দ, তাকে সে বললো যে আমার হাজির বিরিয়ানি খাওয়া সহজ। তাকে যদি বলা হয় 1 মাস শুধু হাজির বিরিয়ানি খাবার, কি অবস্থা হবে? 1 মাস পরে হাজির বিরিয়ানি নাম শুনলেই বমি আসবে, আসবে কিনা? আচ্ছা, তার মানে আপনাকে কি করতে হবে? স্বপ্নের যে ধারাবাহিক পরিচর্যা, সেইটা করতে গেলে কঠিনের মুখোমুখি হওয়া জরুরি। আপনি যেটাই সহজ ভাবছেন, বিছানা ঘুমানো সহজ যদি বলেন, তাহলে করোনা কালে আপনাদের অভিজ্ঞতা আছে না যে ঘুমানো আর বিছানা কি সহজ? করোনার সময় মনে হয়নি যে পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বিছানা, এত নিকৃষ্ট জায়গা পৃথিবীতে নাই, সবচেয়ে ভালো জায়গা মোড়ের আড্ডা। হ্যাঁ, তাড়াতাড়ি গলিতে বের হতে পারলে আমরা বাঁচি, বের হওয়া নিষেধ। তার মানে কি, যে কাজটিকে আপনাকে বদ্ধ করা হচ্ছে, কিছুদিন পরেই মনে হচ্ছে এটা কঠিন। বস্তুত তাই। এই কঠিনটাকে জয় করলে সেটি সহজ হয়, তার পর্যন্ত সহজ হয় না। যে কারণে ডিফেন্স অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে একটা বলার স্লোগান আছে, প্রশিক্ষণ যত কঠিন, যুদ্ধ তত সহজ হয়ে দাঁড়াবে। প্রশিক্ষণ যার সঠিক আছে, সে যদি একাও দাঁড়িয়ে থাকে, তার সামনে যদি 50 জন বিপরীত পক্ষে থাকে, তাও সে ভয় পাবে না, এটাই অনিবার্য। কিন্তু যার প্রশিক্ষণ দুর্বল, তার বিপরীতে তার পক্ষে যদি লোক বেশিও থাকে, যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে হয় সে পালাবে অথবা মারা যাবে, এটাই অনিবার্য, কারণ তার প্রশিক্ষণ নেই। তার প্রশিক্ষণ যখন ঠিক থাকবে, তখন যুদ্ধ নিয়ে আপনার কোনো ভাবনা নেই। এখন আপনি ভেবেছেন সংবাদ উপস্থাপনা সহজ, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি সহজ। সত্যিই সহজ যদি আপনি কঠিনের মুখোমুখি হবার সৎ সাহস রাখেন, কঠিনকে জয় করবার সাহস রাখেন, তাহলেই ভাই। আমি এই জন্য বলছি, আমি কিন্তু আমার পুরো জীবনে কাউকে 3 মাসের বেশি প্রেম করতে দেখি নাই। এই প্রেম করা অনেকের কাছে সহজ মনে হয়। হ্যাঁ, আপনারা কেউ করছেন 3 মাসের বেশি প্রেম? হ্যাঁ, কেউ করেন নাই? বললেও প্রকাশ করবে না, আপনিও না? আচ্ছা, উনিও প্রকাশ।
উনি যেহেতু বলছে উনি প্রকাশ করবেন, উনি গোপন রাখবেন। আচ্ছা, তো মূল বিষয়টা হচ্ছে যে আমি প্রেম করি আর না করি আপনাকে বলবো কেন, বিষয়টা হচ্ছে এই জায়গা। তো আমি বোঝাতে চেয়েছি বিজ্ঞানসম্মত উপায়ে 90 দিনের বেশি প্রেমটা করা যায় না, জানেন কেউ আপনারা করেন নাই। এখন তাহলে প্রশ্ন থাকতে পারে আমি যে 13 বছর প্রেম করলাম তারপরে আরো 17 বছর সংসার করে ফেললাম এই 30 বছর একটা মানুষের সাথে, তাহলে কিন্তু অকারণ এইটার যদি মানে তথাকথিত বাংলায় বলি তাহলে বলবো ফাঁসা গেছে। এখন আর কিছু করার নেই, আপনি এখন কি করবেন? আপনার কিছু করার আছে নাকি? কিছু করতে পারবেন না। মূলত প্রেম আপনি 13 বছর করেননি, প্রেম করেছিলেন 3 মাস 90 দিন। যেদিন দুজন দুজনকে বিশ্বাস করে ভালোবাসে সেদিন থেকে মূলত প্রেম শুরু হয়। একপাক্ষিক ছোট লোকই বছরের পর বছর করতে পারে, ওটা প্রেম না। ধরেন ছেলেটা ঘুরছে মেয়েটার পিছনে, মেয়েটা ভালোবাসে না, এরকম হয় না বছরের পর বছর ঘুরছে, এটা প্রেম। প্রেম দুজন মিলে করবে, দুজন সম্মতিতে যখন প্রেমটা আগাবে সেটা প্রেম। কিন্তু এটা 90 দিন, প্রথম 90 দিন টাইম শিডিউল সব ঠিক থাকে। যদি বলা হয় 6টায় দেখা করবো টিএসসি 6টায় আসে, বা 10-15 মিনিট আগে এসে, বৃষ্টির মধ্যে বসে থাকে, প্রচুর রোদ, তাপমাত্রা 42 ডিগ্রি, কিছু যায় আসে না। 90 দিনের কথা বলছি। 91তম দিন থেকে 6টার কল আর 7:30 বাজবেই, এটা কেউ ঠেকাতে পারবে না। 91 দিন থেকে শিডিউল এইভাবে বিপর্যয় হবে। এই দেখা সাক্ষাৎ যেটা সপ্তাহে নিয়মিত হতো সেটা সপ্তাহান্তে একদিন হবে, মাসে একদিন হবে, এরকম ভাবে এটি দূরত্ব বাড়তে থাকবে। তার মানে কি প্রেম চলে যাচ্ছে, বিষয়টা তা না। এই 90 দিনের প্রেম হচ্ছে এত তুমুল, এত লন্ডভন্ড, এত বিভ্রান্ত, উৎক্ষিপ্ত, প্রচন্ড, ক্ষিপ্র, এটাকে হজম করার ক্ষমতা মানুষের নাই। 3 মাসের বেশি মানুষ হজম করতে পারে না, ঈশ্বর হয়তো পারে। মানুষ 3 মাসই প্রেম সহ্য করতে পারে। দায়িত্বশীলতায় আটকে যায় মানুষ। এই দায়িত্বশীলতায় যখন আটকায় তখন প্রেমটা 13 বছর বা 7 বছর বা 8 বছর নিয়মিত হয়, তার আগে নিয়মিত হওয়ার সুযোগ নেই। আর তুমুল লন্ডভন্ড প্রেম এবং 3 মাস পরে ওটি শেষ, এরপর আর সুযোগ নেই যদি সেটা দায়িত্বশীলতায় না আটকায়। তো দায়িত্বশীলতায় যখন মানুষ আটকে যাবে তখন সেটি 13 বছর প্রেম করবে। এই 13 বছরের মধ্যে খেয়াল করে দেখবেন মোট 412 বার আপনি ব্রেকআপ করেছিলেন। পেছনে যান, যদি 13 বছর প্রেম করে থাকে, এটা 1 মাস কথা বন্ধ, 2 মাস কথা বন্ধ, 6 মাস কথা বন্ধ, আবার দুজন মিলেমিশে চলেছেন এই 13 বছর, তারপরে সংসার করেছেন। এভাবে জীবন কেটে যাচ্ছে কিনা, এটা দায়িত্বশীলতা। এইখানে আপনারা যারা যে স্বপ্নটি নিয়ে এসেছেন সেটা এখন পর্যন্ত লন্ডভন্ড, বিভ্রান্ত, প্রচন্ড, ক্ষিপ্র প্রেমের মধ্যে আছে, এটা আমি বোঝাতে চেয়েছি। এইটাকে দায়িত্বশীলতায় নিলেই আপনি সহজ করে ফেলতে পারবেন। আমি কি এইটুকু পরিষ্কার? এতক্ষণ গল্পের নির্যাস হচ্ছে এই, আপনি প্রেমটাকে দায়িত্বশীলতায় নিলেই সেটি একেবারেই সেটি সহজ হয়ে যায়। তো আপনাদের স্বপ্ন সহজ হোক, সার্থক হোক, এটি আমার চাওয়া, আমার প্রত্যাশা। আর বস্তুত পৃথিবীতে কিচ্ছু সহজ না, যেটা করতে যাবেন সেটাই দেখবেন যে কঠিনের মধ্যে পড়ে যাচ্ছেন, ওটাকে সহজ করে নিতে হবে। এবং লালন বলেছেন যে সহজ মানুষ হওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, উনি বলে গেছেন। এবং যে কারণে উনি গান লিখেছেন, সহজ মানুষ ভোজে দেখ মন দিব্য জ্ঞানে, পাবিরে অমূল্য নিধি বর্তমানে। যদি সহজ মানুষ ভজা যায় তাহলে এই মুহূর্তে অমূল্য নিধি পাওয়া যাবে বর্তমানে, এই মুহূর্তে। কিন্তু আমরা প্রতিদিন কঠিনের মুখোমুখি হতে চাই। মানুষ সহজ হলে জীবন সুন্দর এবং পরিবেশ প্রতিবেশ সব সুন্দর হয়ে যায়।